শনি মঙ্গলের রহস্য, লেখক হেমেন্দ্র কুমার রায়। আজ শেষ পর্ব। আজ মঙ্গলবারের প্রভাত। সুন্দরবাবু উচ্চস্বরে পাঠ করছেন একখানি সংবাদপত্র এবং জয়ন্ত ও মানিক আপন আপন আসনে বসে শ্রবণ করছে। এমন সময় এসে হাজির হলেন মহেন্দ্রবাবু। এসেই বললেন, সব খবর শুনেছেন বোধ হয়? সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, কে খবর? সেই অপয়া কালী মন্দিরের ছাদ ভেঙে পড়েছে। তবে আশ্চর্য ব্যাপার কি জানেন, শিবের মূর্তি ভেঙে গেছে, কিন্তু সেই ডাকাতে কালী মূর্তির বিশেষ কোনো ক্ষতিই হয়নি। জয়ন্ত বললে, তাই নাকি? এতক্ষণ পরে মহেন্দ্রবাবু ভালো করে জয়ন্তের দিকে তাকিয়ে দেখলেন, চমকে উঠলেন। এ কি জয়ন্তবাবু, এ কি? আপনার মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন? জয়ন্ত একটু হেসে বললে, একটা দুর্ঘটনায় মাথায় কিছু চোট লেগেছে। বলেন কি? ব্যস্ত হবেন না, বিশেষ কিছুই নয়, সামান্য আঘাত। মহেন্দ্রবাবু বললেন, কালী মন্দির ভেঙে পড়ার কথা আজ সকালে আমি শুনেছি। ওদিকে তো কোনো লোক পা বাড়াতে সহজে ভরসা করে না। আজ সকালে একটা রাখাল ছেলে এসে খবর দিলে যে ওই কালী মন্দিরের উপর দিকটা নাকি একেবারে অদৃশ্য হয়েছে। তাই শুনে লোকজন নিয়ে তাড়াতাড়ি সেখানে ছুটে গেলুম। গিয়ে দেখলুম রাখাল মিথ্যা বলেনি, মন্দিরের ছাদের খানিকটা গাছপালা শুদ্ধ ভেঙে পড়েছে। দেবীর মূর্তিও রাবিশের দ্বারা আবৃত। কিন্তু কি আশ্চর্য ব্যাপার মশাই, অত রাবিশের চাপেও দেবী মূর্তির বিশেষ কিছু ক্ষতি হয়নি। ভেঙে গুঁড়ো হয়েছে কেবল শিবের মূর্তির খানিকটা। জয়ন্ত ও মানিক পরস্পরের মুখের দিকে তাকালে, কিন্তু কোনো কথা বললে না। সুন্দরবাবু বললেন, আপনাদের দেবী বোধহয় এত সহজে মরতে রাজি নন, তিনি হয়তো আরো নরবলি চান। মহেন্দ্রবাবু শিউরে উঠে সভয়ে বললেন, আপনার অনুমানই সত্য বলে মনে হচ্ছে, কিন্তু ওসব কথা এখন থাক। আমি আজ এখানে কেন এসেছি জানেন? না বললে জানবো কেমন করে? আজ রাত্রে আমার ওখানে আপনাদের আহার করতে হবে। নিমন্ত্রণ করলেও আপনারা নারাজ হন, কিন্তু আজ আর কোনো আপত্তি শুনবো না। জয়ন্ত বললে, মাফ করবেন মহেন্দ্রবাবু, ব্যান্ডেজ বাঁধা মাথা নিয়ে নিমন্ত্রণে যাত্রা করবার শখ আমার নেই। সুন্দরবাবু বললেন, আমি একটা জিনিস লক্ষ্য করছি মহেন্দ্রবাবু, ঠিক বেছে বেছে শনি আর মঙ্গলবারে আপনি আমাদের নিমন্ত্রণ করছেন। মহেন্দ্রবাবু নীরবে একটুখানি রহস্যময় হাসি হাসলেন। মানিক বললে, আমার মনে একটা সন্দেহ জাগছে, প্রকাশ করে বলবো কি? সুন্দরবাবু বললেন, সন্দেহ? কি সন্দেহ? আমার কি মনে হচ্ছে জানেন মহেন্দ্রবাবু, শনি আর মঙ্গলবারে আপনি বোধহয় নিমন্ত্রণ করতে আসেন ওই সাংঘাতিক বিপদ থেকে আমাদের রক্ষা করবার জন্যেই। অর্থাৎ অর্থাৎ আপনি বোধহয় চান না শনি আর মঙ্গলবারে কৌতূহলী হয়ে ওই রাত্রিবেলায় আমরা ওই মন্দিরের কাছে যাই। কারণ আপনি দেখেছেন, ওই রকম কৌতূহলের ফলে ওখানে গিয়ে এর আগেই 3 জন লোকের জীবন গিয়েছে। মহেন্দ্রবাবু লজ্জিতভাবে মৃদু হেসে বললেন, মানিকবাবু, আপনি ঠিক অনুমান করেছেন। আগে আমি ঠিক বিশ্বাস করতুম না যে এখানকার প্রবাদের মূলে আছে কোনো সত্য, কিন্তু এখন আমার সে বিশ্বাস আর নেই। আবার যে বেপরোয়ার মতন কেউ ওই মন্দিরে গিয়ে আত্মহত্যা করে, এটা আমি চাই না। আমি শান্তিপ্রিয় লোক, তাই এই পল্লীগ্রামে এসে শেষ জীবনটা নির্বিবাদে উপভোগ করতে চাই। সুন্দরবাবু বললেন, আপনার সুবুদ্ধি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। শনি আর মঙ্গলবারে ও মন্দিরের নামও আমি আর মনে আনবো না। আজ রাত্রিবেলায় আমি নিশ্চয়ই আপনার নিমন্ত্রণ রক্ষা করব। মানিকের কি মত? আমার কোনো আপত্তি নেই। মহেন্দ্রবাবু দুঃখিত স্বরে বললেন, কিন্তু জয়ন্তবাবু বলছেন উনি নাকি আমার বাড়িতে যাবেন না। জয়ন্ত বললে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আমি একদিন আপনার নিমন্ত্রণ রক্ষা করব, কিন্তু আজ আমার অবস্থা দেখছেন তো, এই অবস্থায় নিমন্ত্রণ রাখতে আমি অভ্যস্ত নই। কিন্তু সন্ধ্যার পরে এখানে একলা বসে থাকতে আপনার ভালো লাগবে? আপনি যদি আমার একটি অনুরোধ রক্ষা করেন, তাহলে আজকের সন্ধ্যাটা আমি একলা বসে অনায়াসেই কাটিয়ে দিতে পারব। বলুন কি অনুরোধ? আপনার সেই বিলাতি বর্মটি যদি দয়া করে
আজ আমার এখানে পাঠিয়ে দেন, তাহলে একলা থাকতে আমার কোনোই কষ্ট হবে না। মহেন্দ্রবাবু অত্যন্ত বিস্মিতভাবে বললেন, সেই বর্মটা নিয়ে আপনি কি করবেন? সেই বর্ম আর শিরস্ত্রাণের কলকবজাগুলো আমি ভালো করে পরীক্ষা করে দেখতে চাই। ভারতবর্ষের অনেক রকম প্রাচীন বর্ম পরীক্ষা করে দেখেছি, কিন্তু বিলাতি বর্ম পরীক্ষা করবার সুযোগ আজ পর্যন্ত আমি পাইনি। নতুন কিছু পেলেই তাকে নেড়েচেড়ে দেখবার জন্য আমার মনে জেগে ওঠে আগ্রহ। আপনি কি আমার এই অনুরোধটি রক্ষা করতে পারবেন? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আজ ওই বৈকালেই বর্মটি আপনার কাছে পাঠিয়ে দেব। ধন্যবাদ, ধন্যবাদ। আমি ধন্যবাদের ভিখারি নই জয়ন্তবাবু, আপনারা তুষ্ট হলেই আমি আনন্দিত হব। তাহলে সুন্দরবাবু, মানিকবাবু, অন্তত আপনারা আজ সন্ধ্যার পর আমার দিনধামে পদার্পণ করতে রাজি আছেন তো? সুন্দরবাবু বললেন, নিশ্চয় নিশ্চয়। তবে গেল মাসেই ওই ডিসপেপসিয়া রোগ থেকে কোনো রকমে আমি আত্মরক্ষা করেছি। ভোজ্য দ্রব্যের তালিকাটা বেশি দীর্ঘ না হলেই বাধিত হব। মহেন্দ্রবাবু হো হো করে হেসে উঠে বললেন, এই পল্লীগ্রামে দীর্ঘ তালিকার কথা ভেবে আপনার চিন্তিত হবার কোনোই কারণ নেই। ওই ছোটোখাটো ভাজাভুজির কথা ছেড়ে দিন। তার উপরে আমি আয়োজন করেছি যৎ সামান্য, এই দু একখানা অমলেট, দু একখানা মাছের ফ্রাই, দু একখানা ফাউল কাটলেট আর ওই ফাউল রোস্ট, দু চারখানা লুচি আর ওই যৎকিঞ্চিত পোলাওয়ের আয়োজন করেছি। আশা করি তাতে আপনার আপত্তি হবে না। সুন্দরবাবু গদগদ কণ্ঠে বললেন, ফাউলে আমার কোনো আপত্তি নেই। ডাক্তার আমাকে রোজই পাউল খেতে বলেছেন। পাউল নাকি পেটে পড়লেই হজম হয়ে যায়। মানিক সুন্দরবাবুর দিকে চেয়ে মুখ টিপে টিপে হাসতে লাগলো। সুন্দরবাবুর ভয় হলো পাছে সে আবার কোনো বেফাঁস কথা বলে না ফেলে। কিন্তু মানিক এ যাত্রা তাকে মুক্তি দিলে বাক্যবাণের দ্বারা আঘাত করবার কোনোই চেষ্টা করল না। মহেন্দ্রবাবুর নিমন্ত্রণ রক্ষা করে সুন্দরবাবুর সঙ্গে মানিক যখন বাসায় ফিরে এলো, রাত তখন 12টা বেজে গেছে। কিন্তু দোতলায় উঠে জয়ন্তের পাত্তা পাওয়া গেল না। তার শয্যা শূন্য। সুন্দরবাবু দুই ভুরু কুঞ্চিত করে বললেন, এর মানে কি? মানিক জানত জয়ন্তের অভ্যাস। সে কখন কি করে কাকপক্ষীও টের পায় না। বিনা কারণে জয়ন্ত অদৃশ্য হয়নি নিশ্চয়ই। অতএব সে নিশ্চিন্তভাবেই বললে, জয়ন্ত বোধহয় একটু বেড়াতে গিয়েছে, আসুন আমরা শুয়ে পড়ি। সুন্দরবাবুর চক্ষু তখন ঘুমে জড়িয়ে এসেছিল। 4খানা অমলেট, 8খানা মাছের ফ্রাই, গোটা 10-12 চপ কাটলেট, 2টো ফাউল রোস্ট, 16খানা লুচি এবং 1 থালা পোলাও খাবার পর কোনো মানুষই বেশিক্ষণ জেগে থাকতে পারে না। অতএব তিনি আর বাক্যব্যয় না করে জামা কাপড় বদলে শয্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। গভীর রাত্রে হঠাৎ সুন্দরবাবুর ঘুম গেল ভেঙে। ধর্মর করে বিছানার উপর উঠে বসে তিনি শুনলেন তার ঘরের দরজার বাহির থেকে কে যেন ঘন ঘন কঠিন আঘাত করছে, যেন ঠোকাঠুকি হচ্ছে কাঠে লোহায়। অত্যন্ত বিরক্ত হয়ে নিদ্রাজড়িত চক্ষে আলো জেলে দরজা খুলে দিয়েই তিনি বিকট স্বরে আর্তনাদ করে উঠলেন, বিষম ভারী ভারী লৌহময় পা ফেলে ভিতরে এসে ঢুকল ভয়াবহ এক মূর্তি। বিস্ময়ে এবং ভয়ে রুদ্ধ বাক হয়ে সুন্দরবাবু পায়ে পায়ে যত পিছিয়ে আসেন, মূর্তি ততই এগিয়ে আসে তাঁর দিকে। অবশেষে সুন্দরবাবু মহা চিৎকার করে ডাকতে বাধ্য হলেন, মানিক, মানিক, মানিক। কিন্তু ইতিমধ্যেই মানিকেরও ঘুম গিয়েছিল ভেঙে। সেও পাশের ঘর থেকে বেরিয়ে ছুটে এসে বললে, কি হয়েছে সুন্দরবাবু, ব্যাপার কি? আতঙ্কগ্রস্ত কণ্ঠে সুন্দরবাবু হাত তুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন, যে দেখো মানিক, যে দেখো, মহেন্দ্রবাবুর সেই বর্মটা জ্যান্ত হয়ে উঠেছে। এ আমরা কোন দেশে এলুম রে বাবা, এখানে সবই অলৌকিক। জীবন্ত বর্ম তার শিরস্ত্রাণটা খুলে ফেললে এবং তারপরেই আত্মপ্রকাশ করল জয়ন্তের সুপরিচিত মুখ। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, তুমি
জয়ন্ত! হ্যাঁ সুন্দরবাবু, মৃত বর্মের ভিতরে আমি হচ্ছে জ্যান্ত জয়ন্ত। এখনো আর কোনো সন্দেহ আছে নাকি? এই বলে জয়ন্ত একে একে বর্মের অন্যান্য অংশগুলো নিজের দেহের উপর থেকে খুলে ফেলতে লাগল। মানিক এতক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়েছিল জয়ন্তের দিকে। এখন 2 পা এগিয়ে এসে বললে, জয়, এই আবার কি ব্যাপার? তোমার এই কি অদ্ভুত শখ? এই নিশুত রাতে ওই সেকেলে ভারী বর্মটা পরে কোথায় তুমি বেড়াতে গিয়েছিলে? জয়ন্ত একখানা চেয়ারের উপর বসে পড়ে বললে, ডাকাতে কালীর ভাঙা মন্দিরে। আবার তুমি সেখানে গিয়েছিলে? হ্যাঁ মানিক, কিন্তু কেন? আজ যে মঙ্গলবারের রাত্রি, আজ নাকি ডাকাতে কালী জাগ্রত হন, এ কথা কি ভুলে গিয়েছ? মানিক ক্রুদ্ধ কণ্ঠে বললে, ওই বিপজ্জনক জায়গায় বারবার কেন তুমি একলা যাতায়াত করছো? এরকম দুঃসাহস অত্যন্ত অন্যায়। জয়ন্ত বললে, মানিক, তুমি নিশ্চিন্ত হও, আমার দুঃসাহসের মধ্যে সুযুক্তির অভাব নেই। এই সেকেলের বর্মটা একালেও দুর্ভেদ্য। তার উপরে আমি আধুনিক আগ্নেয়াস্ত্রের সাহায্য নিতেও ভুলিনি। অনেক ভেবেচিন্তেই আজ আবার আমি মন্দিরের দিকে গিয়েছিলুম। সুন্দরবাবু 2 চক্ষু বিস্ফারিত করে বললেন, বলো কি হে, ওই ভারী বর্মটা পরে হাঁটতে তোমার জিভ বেরিয়ে পড়েনি? না, জীব আমার মুখের ভেতরেই ছিল। যে বর্ম পরে মানুষ একদিন যুদ্ধযাত্রা করতে পেরেছে, সেটা পরে আজ আমি বা মন্দিরে যাত্রা করতে পারবো না কেন? আমিও কি মানুষ নই? সেখানে গিয়ে আজও নতুন কিছু দেখতে পেয়েছ নাকি? তা পেয়েছি বই কি। মানিক আগ্রহ ভরে বললে, আজ আবার কি দেখেছ জয়ন্ত? জয়ন্ত বলতে লাগলো, গোড়া থেকেই সব শোনো। বর্মটাকে আমি কোনো বাজে খেয়ালের বশবর্তী হয়ে মহেন্দ্রবাবুর কাছ থেকে চেয়ে নিইনি। আমার উদ্দেশ্য প্রথম থেকেই স্থির হয়েছিল। তোমরা চলে যাবার পর আমি বেশ খানিকক্ষণ এইখানে বসেই অপেক্ষা করলুম। তারপর বর্মটাকে পরে যখন বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালুম, আকাশ পথ থেকে তখন অদৃশ্য হয়েছে তৃতীয়ার ক্ষীণ চন্দ্রকলা। কিন্তু চাঁদ অস্ত গেলেও শনিবারের রাত্রির মতন আজকের পৃথিবীও তেমন অন্ধকারের নিবিড়তায় আচ্ছন্ন হয়েছিল না। কিন্তু মন্দিরের কাজটা আজকেও তেমনি পৃথিবী ছাড়া একটা অভিশপ্ত স্থানের মতন দেখাচ্ছিল। আমি ধীরে ধীরে মন্দিরের প্রধান পথটার উপরে গিয়ে দাঁড়ালুম। আগে থেকেই স্থির করে রেখেছিলুম আজ এই বিপজ্জনক পথ দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশের চেষ্টা করব। যে কোনো মুহূর্তে যে কোনো বিপদের জন্য প্রস্তুত হয়ে রিভলভারটাকে আমি বাগিয়ে ধরলুম। বলা বাহুল্য, আমার আপাদমস্তক বর্ম ঢাকা থাকলেও আমার দৃষ্টিপথ ছিল সম্পূর্ণ মুক্ত। সমস্তই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অবশ্য ওই অন্ধকারে যতখানি স্পষ্ট দেখা সম্ভবপর। তারপর সেই সাংঘাতিক জায়গাটার কাছে এসে পড়লুম, যেখানে বারবার মানুষের প্রাণবায়ু দেহত্যাগ করে পালিয়ে গিয়েছে চিরনিদ্রার দেশে। চারিদিক স্তব্ধ, এমনকি বাতাসও যেন হঠাৎ ঘুমিয়ে পড়ে গাছপালাগুলোকে একেবারে নিঃসার করে দিল। ঠক করে একটা শব্দ হলো আমার বর্মের উপরে বাম দিকে। যদিও আমি কিছুই অনুভব করতে পারলুম না, তবু সেই শব্দ শুনেই আমার বুঝতে দেরি হলো না যে একটা কোনো জিনিস এসে আঘাত করেছে আমার বর্মকে। বড় মুহূর্তেই অটোমেটিক রিভলভার থেকে গুলির পর গুলি ছুঁড়তে ছুঁড়তে তাড়াতাড়ি গিয়ে ঢুকলুম অরণ্যের সেই নির্দিষ্ট ঝোপের ভিতরে, যেখানে দেখেছিলুম ফাঁপা লাঠির দাগ এবং পদচিহ্ন। টর্চের আলো জেলেও আজও কারুকে দেখতে পেলুম না। বনের ভিতরে শুনলুম খালি অতি দ্রুত পদধ্বনি। পায়ের শব্দের দিকে আরো গোটাকত গুলি নিক্ষেপ করে আবার ফিরে পথের উপরে এসে দাঁড়ালুম। তারপর পথের দিকে আলোকপাত করে খুঁজে পেলুম একটি অতি তুচ্ছ জিনিস। সেই জিনিস কুড়িয়ে নিয়ে আবার আমি বাসায় ফিরে এসেছি। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, সেই জিনিসটি কি জয়ন্ত? সেটিকে 2 আঙুলে ধরে জয়ন্ত নিজের হাতখানা সুন্দরবাবুর দিকে বাড়িয়ে দিলে। ওটা তো দেখছি খুব সরু লিকলিকে একগাছা কাঠি। হ্যাঁ, কাঠি বটে। সুন্দরবাবু ফস করে হাত বাড়িয়ে কাঠিটা ধরতে গেলেন। জয়ন্ত চট করে নিজের হাতখানা টেনে এনে বললে, সাবধান সুন্দরবাবু, এই কাঠিটি হচ্ছে কেউটে সাপের মতন বিষাক্ত।
সুন্দরবাবু ভুঁড়ি দুলিয়ে পিছন দিকে একটি লম্ফ ত্যাগ করে বললেন, বলো কি হে? হ্যাঁ সুন্দরবাবু, এটি সাধারণ কাঠি নয়। শনি আর মঙ্গলবারের রাত্রে এখানে 3 জন লোকের মৃত্যু হয়েছে এইরকম মারাত্মক কাঠির আঘাতেই। সুন্দরবাবু বললেন, কাঠি দিয়ে নরহত্যা? বাবা, এমন বেয়ারা কথাও তো কখনো শুনিনি। এটাকে কাঠি বা বলছি কেন? এটা হচ্ছে কাঠের তৈরি বিষাক্ত শলাকা ছাড়া আর কিছুই নয়। এর উপরে খানিকটা টিনের পাঁতও আছে। আমি মেপে দেখেছি, লম্বা এটি 9 ইঞ্চি আর এর বের হচ্ছে 1 ইঞ্চি 10 ভাগের 1 ভাগ মাত্র। প্রচ্ছন্ন হত্যাকারী এই শলাকা নিক্ষেপ করে আজ আমাকেও দুনিয়া থেকে সরাবার চেষ্টা করেছিল, কিন্তু আমার বর্ম ব্যর্থ করে দিয়েছে তার সেই চেষ্টাকে। আজ আমার উপরে যে আক্রমণ হবে এটা আমি জানতাম, তাই ঘটনাস্থলে গিয়েছিলাম এই লৌহ বর্ম পরিধান করে। সুন্দরবাবু বললেন, যাক, রহস্যের একদিকটা পরিষ্কার হলো। তাহলে বোঝা যাচ্ছে এখানে শনি মঙ্গলবারে যে কাণ্ডগুলো হয়েছে তার মধ্যে অলৌকিক কিছুই নেই। তবু অনেকগুলো জিজ্ঞাসার কোনোই জবাব পাওয়া যাচ্ছে না। ধরো, প্রথম জিজ্ঞাসা হচ্ছে, কেবল শনি আর মঙ্গলবারই অপরাধী এখানে নরহত্যা করে কেন? জয়ন্ত বললে, অপরাধী যে অন্য অন্য বারেও মানুষ মারতে চায় সে প্রমাণ তো আমরা পেয়েছি। ভুলে যাচ্ছেন কেন? আমার মাথার উপরে পর মন্দিরের ছাদটাকে ফেলে অপরাধী যেদিন আমাকে বধ করতে চেয়েছিল সেদিনটা ছিল রবিবার। তা তো বটেই, মনে পড়েছে, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর কোথায়? এইসব হত্যার উদ্দেশ্য কি? অপরাধীকে গ্রেপ্তার করলেই উদ্দেশ্য আবিষ্কার করতে বিলম্ব হবে না। তাহলে তৃতীয় প্রশ্ন করছি, অপরাধী কে? সে তো এখনো অগাধ জলের মকরের মতন অতলে ডুবে আছে। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, অপরাধী যে কে সে বিষয়েও আমিও খানিকটা আন্দাজ করতে পেরেছি। আমার অনুমান সত্য কিনা কাল সকালেই তা জানতে পারা যাবে। আপাতত চলুন, নিদ্রা দেবীর আরাধনার সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। পরের দিন খুব ভোরবেলায় ঘুম থেকে জেগে উঠেই সুন্দরবাবু দেখলেন সাজ পোশাক পরে ঘরের ভিতর দাঁড়িয়ে রয়েছে জয়ন্ত এবং মানিক। জয়ন্ত বললে, আরে মশাই, আপনাকে ডেকে ডেকে আমাদের গলা যে ভেঙে গেল, কিন্তু আপনার নাক ডাকা যে বন্ধ হতে চায় না কিছুতেই। মানিক বললে, তুমি ভুল বলছো জয়ন্ত, আমাদের গলা সুন্দরবাবুকে ডাকছিল, কিংবা সুন্দরবাবুর নাক ডাকছিল আমাদের, সেইটাই আগে স্থির হোক। ধন্যী সুন্দরবাবু, হিপোপটেমাসের নাকও বোধহয় এমন উচ্চস্বরে ডাকতে পারে না। সুন্দরবাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, মানিক, সকালবেলাতেই তুমি একটা অপয়া জানোয়ারের সঙ্গে আমার তুলনা করছো? কখনো নয়। হিপোপটেমাস যে একটা অপয়া জীব, আগে সেইটাই আপনি প্রমাণ করুন। সুন্দরবাবু শয্যা ত্যাগ করে বললেন, প্রমাণ আমি কিছুই করতে চাই না। আমার ইচ্ছা, দয়া করে তুমি স্তব্ধ হও। জয়ন্ত বললে, এখন এসব বাজে কথা আমার ভালো লাগছে না। সুন্দরবাবু, আপনি চটপট হাত মুখ ধুয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হন। কেন, কিসের এত তাড়াতাড়ি? এখান থেকে কলকাতার প্রথম ট্রেন ছাড়ে বেলা 8টার সময়। তাতে তোমারই বা কি আর আমারই বা কি? আমরা সরকারের চাকর নই, আমাদের হয়তো কিছুই আসে যায় না, কিন্তু তাড়াতাড়ি না করলে পরে হয়তো আপনাকে অনুতাপ করতে হবে। মানে? কলকাতার প্রথম ট্রেন যখন ছাড়বে তখন স্টেশনে হাজির থাকা দরকার। তোমার এই কথাটাও যেন কেমন হেয়ালির মতন শুনতে হলো না? জয়ন্ত কিঞ্চিত বিরক্তির সঙ্গে বললে, সুন্দরবাবু, প্রত্যেক কথায় আমি আর এত জবাবদিহি করতে পারবো না। কালকেই আপনাকে বলেছি, আমি যা অনুমান করেছি তা সত্য কিনা আজ পরীক্ষা করে দেখব। আমি আর মানিক এখন আগেই স্টেশনের দিকে চললুম, কারণ যথেষ্ট দেরি হয়ে গেছে। ইচ্ছা করেন তো আপনি পরের স্টেশনে গিয়ে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। যদি যান তো দয়া করে সঙ্গে 2জন চৌকিদার নিয়ে যেতে ভুলবেন না। হতভম্ব সুন্দরবাবু বোকার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। জয়ন্ত ও মানিক দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু আপন মনেই বললেন, 2জন চৌকিদার নিয়ে যেতে বললে কেন? জয়ন্ত কি তাহলে রহস্য ভেদ করতে পেরেছে? স্টেশনে গিয়ে কারুকে কি গ্রেপ্তার করতে হবে? না, কিছুই বোঝা যাচ্ছে না। জয়ন্ত ছোকরা পেটের কথা মোটেই ভাঙতে চায় না, ওই হচ্ছে তার একটা মস্ত দোষ।
আমারও দেখছি না কি উপায় নেই, কিন্তু এসব ধুমধারাক্কা আমার আর পোষায় না। পরের বেলায় উঠে কোথায় 2-3 পেয়ালা চা জল খাবার খাবো, না ছোট এখন ঘোড়ার মতন স্টেশনের দিকে। আবার ডবল চৌকিদার কেন রে বাবা? হঠাৎ চৌকিদারের দরকার হলো কেন? জয়ন্ত ও মানিক স্টেশনের ভিতরে গিয়ে ঢুকতে না ঢুকতেই ট্রেন এসে হাজির হলো সশব্দে। মানিক কৌতূহলী কণ্ঠে বললে, জয়ন্ত, এখনো তুমি আমাকেও কিছু বলনি, ব্যাপারখানা কি? কেন আমরা এত তাড়াতাড়ি স্টেশনে এলুম? জয়ন্ত বললে, মানিক, তুমিও সুন্দরবাবুর ভূমিকায় অভিনয় করবার চেষ্টা করো না। ট্রেনের ওই দিকে ছুটে যাও, আর আমি যাচ্ছি এই দিকে। তারপর আমরা এখানে দেখতে এসেছি মহেন্দ্রবাবুর ড্রাইভার কলকাতার দিকে যাবার চেষ্টা করে কিনা, অর্থাৎ সে এখান থেকে পালাতে চায় কিনা। দুইজনে দ্রুত পদে দুই দিকে ধাবমান হবার উপক্রম করলে, কিন্তু তার পর মুহূর্তে দুজনেই দেখতে পেলে যার অন্বেষণে তারা এখানে এসেছে, মহেন্দ্রবাবুর সেই ড্রাইভারই টিকিট ঘর থেকে বেরিয়ে তাদের সামনে এসে আবির্ভূত হল। জয়ন্ত সানন্দে চুপি চুপি বললে, মানিক, আমার অনুমানই সত্য। আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলুম ওই লোকটা আজ এখান থেকে সরে পড়ার চেষ্টা করবে। ওই দেখো, ওই লোকটাও আমাদের দেখতে পেয়েছে। লক্ষ্য করছো কি ওর মুখের ভাবটা কিরকম ম্লান হয়ে গেল? চলো, এখন আমরা ওর দিকেই অগ্রসর হই। ও লোকটা বোর্নিওর বাসিন্দা বটে, কিন্তু এখানে এসে বাংলা শিখেছে, সুতরাং ওর সঙ্গে কথা কইতে কোনো অসুবিধা হবে না। সুন্দরবাবু না আসা পর্যন্ত বাজে কথায় ওকে আটক রাখতে হবে। চলো। জয়ন্ত ও মানিক সেই লোকটার কাছে তাড়াতাড়ি এগিয়ে গেল। জয়ন্ত বললে, এই, তুমি মহেন্দ্রবাবুর ড্রাইভার না? হ্যাঁ হুজুর। তোমার নাম তো আলী? হ্যাঁ হুজুর। তুমি এত সকালে স্টেশনে এসেছো যে? আমাকে কলকাতায় যেতে হবে। কলকাতায় কেন? সেখানে আমার জরুরি কাজ আছে। মহেন্দ্রবাবুর কাজ নয়, তোমার কাজ? হ্যাঁ হুজুর, আমারই কাজ। তা তুমি চলে গেলে মহেন্দ্রবাবুর কোনো অসুবিধা হবে না? তার কি আরও ড্রাইভার আছে? না হুজুর, তবে আমি বাবুজির কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। ঠিক সেই সময় শোনা গেল ট্রেন ছাড়বার ঘণ্টার ধ্বনি। আলী তাড়াতাড়ি ট্রেনের দিকে অগ্রসর হল, কিন্তু জয়ন্ত আরও তাড়াতাড়ি এগিয়ে তার পথ রোধ করে দাঁড়িয়ে বললে, শোনো আলী। আলী জয়ন্তকে সম্মুখ থেকে ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করে বললে, হুজুর, এখন আর কিছু শোনবার সময় নেই, গাড়ি এখনই ছেড়ে দেবে। বেশ তো, তুমি পরের গাড়িতে যেও না, তোমার সঙ্গে আমার আরও কিছু কথা আছে। আমার আর কোনো কথা শোনবার সময় নেই হুজুর, পরের গাড়িতে গেলে আমার চলবে না। আলীর চোখে মুখে ফুটে উঠল বিদ্রোহের ভাব। জয়ন্ত এইটাই আশা করছিল। সে কঠিন কণ্ঠে বললে, আলী, তোমাকে পরের গাড়িতেই যেতে হবে, আগে তুমি আমার কথা শোনো। আলী ক্রোধরুদ্ধ কণ্ঠে বললে, বাবুজি কি আমাকে জোর করে ধরে রাখতে চান? যদি বলি তাই চাই। হঠাৎ আলীর দেহ হয়ে উঠল সোজা, এবং সঙ্গে সঙ্গেই সে দুই হস্ত মুষ্টিবদ্ধ করে জয়ন্তের দিকে এগিয়ে গেল তীব্র বেগে। জয়ন্ত অসতর্ক ছিল না, কিন্তু সে কোনোরকম ব্যস্ততাই দেখালে না। অত্যন্ত শান্ত ও সহজভাবেই আলীর মুষ্টিবদ্ধ হাত দুখানা নিজের মুষ্টির মধ্যে গ্রহণ করে বললে, বাপু, এইবারে পারো তো তুমি আমার হাত এড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে আলীর হাতের মণিবন্ধের উপরে জয়ন্তের হাতের চাপ লোহার মতন কঠিন হয়ে উঠল। আমাদের এই জয়ন্তের সঙ্গে আগে যাদের পরিচয় আছে তারাও জানেন তার অমানুষিক শক্তির কথা। তার হাতের টানে লোহার গরাদও বেঁকে যায় শীষের দণ্ডের মতো। সুতরাং আলীর অবস্থা যে কিরকম হলো এখানে তা বিশেষ করে উল্লেখ করার দরকার নেই। আলী বিকৃত মুখে আর্তস্বরে বললে, হুজুর, ছেড়ে দিন। ছেড়ে দিলে তুমি পালাবার চেষ্টা করবে, আমি তোমাকে ছেড়ে দেব না। কেন আমাকে ধরে রাখবার চেষ্টা করছেন হুজুর? তোমাকে কতগুলো কথা জিজ্ঞাসা করতে চাই। গাড়ি তখন স্টেশন ছেড়ে চলে যাচ্ছে ধীরে ধীরে। আলী হতাশভাবে বললে, গাড়ি ছেড়ে দিল? বলুন, আপনি কি জানতে চান? রতনপুরে এসে ব্লো পাইপ ব্যবহার করছো কেন?
আলী চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটিয়ে তুলে বললে, কি বললেন হুজুর? আমি ব্লো পাইপের কথা বলছি। সে এবার কি হুজুর? ও, তুমি ব্লো পাইপের নাম শোনোনি? আচ্ছা, তুমি তো বর্ণীয় লোক, সুম্পিটানের নাম শুনেছ তো? সুম্পিটান? আলী, আমার সঙ্গে ন্যাকামি করো না। বর্ণীয়তে আমরাও গিয়েছি, সেখানে সুম্পিটানের নাম জানে না এমন লোক কেউ আছে কি? হুজুর কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সুম্পিটান হচ্ছে সুদীর্ঘ লাঠির মতন একটা জিনিস, যার ভিতরটা হচ্ছে ফাঁপা। তার এক মুখে থাকে অনেক সময় বর্ষা ফলক। তাকে তখন অনায়াসেই বর্ষার মতন ব্যবহার করা চলে, কিন্তু তার ভিতরে থাকে সাগু কাঠে তৈরি একটি ৯-১০ ইঞ্চি সূক্ষ্ম শলাকা, আর সেই শলাকায় মাখানো থাকে ইপো গাছের তীব্র বিষ। তার যে মুখে বর্ষার ফলক নেই, সেই মুখে মুখ দিয়ে সজোরে ফুঁ দিলে তখন ভিতরকার শলাকাটি তীর বেগে বহুদূরে ছুটে গিয়ে লক্ষ্যভেদ করে। তারপর কোনো জীবজন্তুর দেহে গিয়ে সেই শলাকা যখন বিদ্ধ হয়, তখন তার জীবনের কোনো আশাই আর থাকে না। কেমন, এইবারে সুম্পিটান কাকে বলে বুঝতে পেরেছ কি? আলী কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল নত দৃষ্টিতে। জয়ন্ত বললে, আলী, তুমি আমাকে ফাঁকি দেবার চেষ্টা করো না। আমি বেশ জানি তুমি এই বিষাক্ত শলাকা ছুঁড়ে ৩ জন মানুষকে হত্যা করেছ। তারপর তুমি কালী মন্দিরের পর ছাদ কোনো রকমে ফেলে দিয়ে আমাকেও জমালয়ে পাঠাবার চেষ্টা করেছিলে। কেবল তাই নয়, তারপর তুমি আমাকে লক্ষ্য করেও শলাকা ছুঁড়েছিলে। কিন্তু আমি আন্দাজে প্রস্তুত হয়েছিলুম। সাগু কাঠের সেই শলাকা আমার বর্মের উপরে ইপো গাছের বিষ ছড়িয়ে ব্যর্থ হয়ে গিয়েছে। কিন্তু তার আগে ওই গেল অমাবস্যার রাতে মন্দিরের চাতালে দেখেছিলুম তোমার আরেক অপার্থিব মূর্তি। মূর্খ, আমি অত সহজে ভুলবার ছেলে? আমি বেশ বুঝতে পারছি সে রাত্রে তুমি মুখে পড়েছিলে একটা অতি কদর্য মুখোশ। কেমন, আমি কি ঠিক বলছি না? আলী হঠাৎ মাটির উপরে হাঁটু গেড়ে বসে পড়ে কাতর স্বরে বললে, হুজুর, আপনি যখন সব জানেন তখন আমাকে আর এত কথা জিজ্ঞেস করছেন কেন? জয়ন্ত বললে, সব কথা হয়তো এখনো আমি জানতে পারিনি, তাই তোমাকে গোটা কয়েক প্রশ্ন করতে চাই। মিথ্যা উত্তর দিও না, কারণ মিথ্যা উত্তরে আমি ভুলব না। আলী বললে, হুজুর, আর আমার মিথ্যা বলবার নেই, আপনি যা করতে চান করুন। কেন তুমি এখানে নরহত্যা করো? সে কথাও কি বলতে হবে? আপনি কি এখনো বুঝতে পারেননি? খানিক খানিক বুঝতে পেয়েছি বই কি, কিন্তু এইসব নরহত্যার ফলে তোমার কি লাভ? বিশ্বাস করুন, আমার কোনো লাভ নেই। আচ্ছা, আমি তোমার কথায় বিশ্বাস করছি, কিন্তু তুমি অপরাধ স্বীকার করছো তো? অস্বীকার করবার আর তো কোনো উপায় নেই হুজুর। এমন সময় দেখা গেল 2 জনের বদলে 4 জন চৌকিদারের সঙ্গে সুন্দরবাবু তার বিপুল ভুঁড়ি নিয়ে হাঁসফাঁস করতে করতে স্টেশনের ভিতরে প্রবেশ করছেন অতি দ্রুত পদে। জয়ন্ত ও মানিকের সঙ্গে আলীকে দেখেও সুন্দরবাবু প্রথমটা কিছুই বুঝতে পারলেন না। বললেন, ট্রেন তো ছেড়ে দিয়েছে দেখছি, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেরেন্ডা ভাবছ কেন? জয়ন্ত বললে, আলীর সঙ্গে একটু গল্প টল্প করছি। বটে, এখন আমাকে কি করতে বলো? আপনিও আলীর সঙ্গে একটু আলাপ টালাপ করুন না। এই জন্যই কি আমাকে এখানে আসতে বলেছ? ঠিক তাই। এটা কোন দেশি ঠাট্টা? মোটেই ঠাট্টা নয়। সুন্দরবাবু কটমট করে তাকালেন জয়ন্তর মুখের পানে। জয়ন্ত হেসে ফেলে বললে, সুন্দরবাবু, আমরা আলীর সঙ্গে দেখা করবার জন্যই স্টেশনে এসেছি। সুন্দরবাবু সচমকে বললেন, মানে? আলীকে জিজ্ঞাসা করলেই আপনি শনি মঙ্গলের গুপ্ত কাহিনী শুনতে পাবেন। হ্যাঁ আলী, এই কথা কি সত্য? আলী হেঁট মুখে চুপ করে রইল। জয়ন্ত বললে, চলুন, আলীকে নিয়ে আমরা মহেন্দ্রবাবুর কাছে যাই। তার কাহিনীটা মহেন্দ্রবাবুকেও শোনানো দরকার। আলী সংকুচিতভাবে বললে, বাবুজির কাছে কি আমাকে নিয়ে না গেলেই নয়? না, তোমার কীর্তির কথা শুনে তোমার মনিব কি বলেন সেটাও আমাদের জানা দরকার। জয়ন্ত ও সুন্দরবাবু প্রভৃতি যখন মহেন্দ্রবাবুর বাড়ির বাগানের ভিতরে প্রবেশ করল, তিনি তখন স্বহস্তে করছিলেন ফুল গাছের সেবা। জয়ন্তের পানে তাকিয়ে
মহেন্দ্রবাবু সহাস্যে বললেন, এই কি মেঘ না চাইতে জল? আপনি এসেছেন অনাহুত অতিথির মতো। তারপরেই দলের আর সবাইকে দেখে তার মুখে ফুটে উঠল অধিকতর বিস্ময়ের রেখা। জয়ন্ত বললে, আলীকে দেখে অবাক হয়ে গেলেন বুঝি? তা একটু হয়েছি বই কি। কেন? আমার কাছে ছুটি নিয়ে আলী আজ সকালের গাড়িতেই কলকাতায় যাবে বলেছিল। আলীর আজ কলকাতায় যাওয়া হলো না। ও তাই নাকি? আলী বোধহয় এ জীবনে আর কখনো কলকাতায় যাওয়ার সুযোগ পাবে না। কেমন করে জানলেন? আলীর কাহিনী শুনলে আপনি ওই কথাই বলবেন। মহেন্দ্রবাবু একবার আলীর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। আলীর মুখে ভাবান্তর নেই। জয়ন্ত বললে, আলী, এইবার তোমার কাহিনী আমরা সবাই মিলে আরেকবার শুনব। মহেন্দ্রবাবু হাসতে হাসতে বললেন, তাহলে আলীরও এমন কাহিনী আছে যা আমি জানি না। বেশ বেশ, আমি শুনতে রাজি, কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে। দেখছেন আমার হাতে লেগেছে মাটি আর কাঁদা। বাড়ির ভিতরে গিয়ে আগে হাত দুটো ধুয়ে ভদ্রলোক হয়ে আসি, কি বলেন? মহেন্দ্রবাবু প্রস্থান করবার উপক্রম করলেন। জয়ন্ত তার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললে, হাত ধোবার জন্য অতটা ব্যস্ত হবেন না মহেন্দ্রবাবু। এই কথা কেন বলছেন? এখন হাত ধুয়ে সময় নষ্ট করলে চলবে না, কারণ আলীর কাহিনী শোনবার আগে আপনাকে আমার কাহিনীও শুনতে হবে। ও, আপনারও কাহিনী আছে বুঝি? বেশ, হাত ধুয়ে এসে তাও শুনব। মানে হাত না ধুয়েই আপনাকে আমার কাহিনী শুনতে হবে? এই যে অভদ্র আবদার! এখন ভদ্রতা করতে গেলে পরে পস্তাতে হবে। কি বলছেন? এখন বাড়ির ভেতরে হাত ধুতে গেলে আপনাকে আর খুঁজে পাবো না। আমি কি কর্পূর উবে যাব? জয়ন্ত রুক্ষস্বরে বললে, আপনার সঙ্গে আর কথা কাটাকাটি করতে পারবো না। ওইখানেই চুপ করে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনুন। আচম্বিতে পিছনে একটা গোলমাল উঠল। আর পাকড়ো পাকড়ো, আসামি ভাগতা হ্যায়। জয়ন্ত চমকে পিছন ফিরে দেখলে বাগানের ফটকের দিকে আলী দৌড় মেরেছে হরিণের মতো, এবং তার পিছনে পিছনে ছুটছে চৌকিদাররা, মানিক এবং সুন্দরবাবু। তারপরে সে মুখ ফিরিয়ে দেখলে মহেন্দ্রবাবুও বেগে ধাবিত হয়েছেন নিজের বাড়ির দিকে। জয়ন্ত তার পশ্চাৎ অনুসরণ করতে দেরি করল না। মহেন্দ্রবাবু বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, পিছনে পিছনে জয়ন্ত। মহেন্দ্রবাবু দোতলায় উঠে একখানা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন সশব্দে। বদ্ধ দ্বারের উপরে গিয়ে জয়ন্ত মারলে এক প্রচণ্ড ধাক্কা। 1, 2, 3 ধাক্কার পর দরাম করে খুলে গেল দরজা। ঘরের ঠিক মাঝখানে একখানা সোফার উপরে বসে মহেন্দ্রবাবু হাসছেন শিশুর মতো সরল হাসি। জয়ন্ত তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললে, মহেন্দ্রবাবু, অতঃপর কি? অতঃপর ধরা দেবেন না আরো কিছু কারদানি দেখাবেন? মহেন্দ্রবাবু নীরবে হাসতে লাগলেন। হাসি দেখে আমি আর ভুলব না। কি করবেন? আপনাকে গ্রেপ্তার? পারবেন? গ্রেপ্তার তো করেছি। না, এখনো পালাবার আশা রাখেন? রাখি বই কি। বটে? হ্যাঁ, ওই দেখুন। মহেন্দ্রবাবু মেঝের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। জয়ন্ত হেঁট হয়ে দেখলে সেখানে পড়ে আছে একটা খালি শিশি। আপনি বিষ খেয়েছেন? ঠিক। মহেন্দ্রবাবু 2 চোখ মুদে সোফার উপরে এলিয়ে পড়লেন। মহেন্দ্রবাবু! ক্ষীণ কণ্ঠে ক্ষীণতর হাস্য করে মহেন্দ্রবাবু বললেন, তোমরা আমাকে ধরতে পারবে না, এই আমি পালালুম। ঘরের ভিতরে যখন সুন্দরবাবু এবং মানিকের আবির্ভাব হল, মহেন্দ্রবাবু তখন ইহলোকে দেহ ফেলে প্রাণ নিয়ে পলায়ন করেছেন। মহেন্দ্রবাবুকে ধরেছ দেখছি? না, ধরতে পারিনি। ওই তো মহেন্দ্রবাবু। না, ওটা মহেন্দ্রবাবুর মৃতদেহ। মৃতদেহ? হ্যাঁ, মহেন্দ্রবাবু বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। সুন্দরবাবু অবাক। মানিক, আলী ধরা পড়েছে? পড়েছে বলে সে নিজে পালাবার জন্যে পালায়নি। আমাদের অন্যমনস্ক করে মহেন্দ্রবাবুকে পালাবার সুযোগ দেবার জন্যেই সে নাকি পলায়নের চেষ্টা করেছিল। খুব সম্ভব সে মিথ্যা বলেনি।
মহেন্দ্রবাবু নিজেই বলেছিলেন আলী এমন প্রভুভক্ত যে তার কথায় সে প্রাণ দিতে পারে। আর এই মামলাটাই আলীর প্রভুভক্তি বিশেষভাবে প্রমাণিত করবে, কারণ সে যে মানুষের পর মানুষ খুন করেছে কেবল তার প্রভুর হুকুমেই। এই বিষয়ে আমার কোনোই সন্দেহ নেই। সুন্দরবাবু বিস্ময়াবিষ্ট কণ্ঠে বললেন, বাপ, দেখে শুনে আমার আক্কেল গুরুম হয়ে যাচ্ছে। এসব কি? কোথায় ডাকাতে কালীর মন্দিরে ভৌতিক কারখানা, আর কোথায় এই আলী, আর কোথায় ওই মহেন্দ্রবাবু? এখন আমি বুঝতে পারছি না এগুলোর মধ্যে যোগাযোগ আছে কোথায়। জয়ন্ত, অন্ধকারে তাড়াতাড়ি আলো দেখাও। জয়ন্ত বলতে লাগলো, গোয়েন্দার পয়লা নম্বরের কর্তব্য হচ্ছে প্রথমেই সকলকেই সন্দেহ করা। আমি গোড়া থেকেই মহেন্দ্রবাবুর বড় বাড়ি, মোটর গাড়ি, মোটা ব্যাংকের খাতা আর শিশুর মতন সরল হাসি খুশি মাখা মুখ দেখে ভুলিনি। আপনার মনে আছে কি, আমার প্রশ্নের উত্তরে মহেন্দ্রবাবু নিজেই বলেছিলেন তার মামাতো ভাই সুরেনবাবুর তিনি ছাড়া আর কোনো আত্মীয়ই নেই। আর সুরেনবাবুর মাসিক আয় ছিল যে 8,000 টাকা, সেটাও আপনি শুনেছেন। আমার অনুমান করতে দেরি লাগলো না যে সুরেনবাবুর মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারী হবেন মহেন্দ্রবাবুই। অতএব ধরে নিলাম যে সুরেনবাবুর মৃত্যুতে মহেন্দ্রবাবুরই লাভ হবে সবচেয়ে বেশি। এই মামলায় মহেন্দ্রবাবুর কোনো হাত যদি থাকে তাহলে হত্যাকাণ্ডের একটা উদ্দেশ্য আবিষ্কার করতে বেশি বেগ পেতে হয় না। সুতরাং বুঝতেই পারছেন, গোড়া থেকেই আমি মহেন্দ্রবাবুকে কেন্দ্র করে মামলাটাকে সাজাবার চেষ্টা করছি মনে মনে। কিন্তু প্রথম দৃষ্টিতেই মামলার সঙ্গে মহেন্দ্রবাবুর কোনো সম্পর্ক আবিষ্কার করা প্রায় অসম্ভব বলেই বোধ হয়েছিল। কারণ প্রথমত, সুরেনবাবু যখন হত্যাকারীর হাতে মারা পড়েন, মহেন্দ্রবাবু যে তখন অনেক সাক্ষীর সামনে নিজের বাড়িতেই বসেছিলেন এটা জানতে পারা গিয়েছে। দ্বিতীয়ত, ঘটনাস্থলে কেবল মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেনবাবুই নিহত হননি, পরে আরও 2জন পুলিশ কর্মচারীকেও সেইখানে প্রাণ দিতে হয়েছে। নিজের স্বার্থ সিদ্ধির পরেও অকারণে দুজন পুলিশ কর্মচারীকে হত্যা করে তিনি নিজের বিপদ 3 গুণ বাড়িয়ে তুলতে চাইবেন কেন? আর তৃতীয়ত, মামলাটার সঙ্গে রয়েছে একটা প্রাচীন প্রবাদ আর অলৌকিক কাণ্ডের সম্বন্ধ। ওই প্রবাদ মহেন্দ্রবাবুর জন্মের আগে এ অঞ্চলে প্রচলিত ছিল, তাই এখানকার লোকেরা শনি মঙ্গলবারের রাতে কখনো ওই মন্দিরের ছায়া মারাতেও ভরসা করত না। উপরন্তু প্রবাদেই প্রকাশ, আগেও নাকি কেউ কেউ শনি মঙ্গলবারের রাতে প্রবাদের সত্যতা পরীক্ষা করবার জন্য ওই মন্দিরে গিয়ে প্রাণ হারিয়েছে। তা সুন্দরবাবু, আপনি যে কল্পনা শক্তিকে বরাবরই নিন্দা করে এসেছেন, আর আমি যাকে বরাবরই বলে এসেছি গোয়েন্দার পক্ষে অপরিহার্য, সেই কল্পনা শক্তিকেই প্রাণপণে ব্যবহার করবার চেষ্টা করলুম। গোড়ার দিকে তা প্রকাশ করলে সকলেই যে তাকে উদ্ভট বলে উড়িয়ে দিতেন এই বিষয়ে আমি নিঃসন্দেহ। মামলাটাকে আমি সাজালুম এইভাবে, মহেন্দ্রবাবু ঘটনাস্থলে উপস্থিত না থাকতেও পারেন, তার হুকুমে অন্য কোনো লোক গিয়ে নরহত্যা করতে পারে। হত্যাগুলো যে হচ্ছে কোনো অলৌকিক কারণে, সকলের মনে সেই বিশ্বাস দৃঢ়তর করে তোলবার জন্যে ঘটনাস্থলে হত্যার পর হত্যা করা হয়েছে কেবল 2 নির্দিষ্ট দিনে। তার ফলে কারো দৃষ্টি আসল অর্থাৎ প্রথম হত্যার উদ্দেশ্যের দিকে আকৃষ্ট হবে না। চলতি ও পুরনো প্রবাদটাকে মহেন্দ্রবাবু নিজের স্বার্থ সিদ্ধির জন্য অত্যন্ত চতুরের মতন ব্যবহার করেছেন। কালী মন্দিরের প্রবাদের সত্যতা পরীক্ষা করতে গিয়ে আরও কেউ কেউ যে মৃত্যুমুখে পড়েছে, খুব সম্ভব এটাই হচ্ছে একেবারে বাজে কথা। ওইভাবে লোকের মৃত্যু রূপকথাতেই শোভা পায়, বাস্তব জীবনে নয়। কল্পনায় এই যে আমি একটা কাঠামো গড়ে তুললুম, মামলার মধ্যে ভালো করে প্রবেশ করার পর তা একেবারে অকেজো হয়ে যাবার সম্ভাবনা ছিল যথেষ্ট, কিন্তু সেজন্য আমি হতাশ হলুম না। নতুন নতুন বিরোধী সূত্র পেলে আমি আবার কল্পনায় নতুন নতুন কাঠামোই গড়বার চেষ্টা করতুম, কিন্তু আমার সৌভাগ্যক্রমে আমার প্রথম কাঠামো হয়নি ব্যর্থ। এবার ঘটনাগুলি একবার পরে পরে ভেবে দেখুন। খুব সম্ভব বাইরের ঐশ্বর্যের জাঁকজমক থাকলেও ভিতরে ভিতরে মহেন্দ্রবাবুর অর্থকষ্ট উপস্থিত হয়েছিল, কারণ তা নইলে কেউ এমন বিপজ্জনক হত্যার পর হত্যার অনুষ্ঠানে প্রবৃত্ত হয় না। অতএব ধরে নিন, অর্থকষ্ট ঘোচাবার জন্যে মহেন্দ্রবাবুর কুদৃষ্টি পড়ল সুরেনবাবুর ওপরে, যে সুরেনবাবুর মৃত্যু হলেই তার বিপুল বৃত্তের মালিক হবেন তিনি। মহেন্দ্রবাবু জানতেন সুরেনবাবু হচ্ছেন অত্যন্ত সাহসী, বেপরোয়া আর একরোখা লোক। কোনো রকম কুসংস্কারকে তিনি স্বীকার করতে প্রস্তুত নন।
বরং কুসংস্কার যে মিথ্যা সেইটিই তিনি দেখিয়ে দিতে চান হাতে নাতে। অতএব এক শনিবারের রাত্রে মহেন্দ্রবাবুর বাড়িতে হলো সুরেনবাবুর নিমন্ত্রণ। চারিদিকে বহু সাক্ষী, এমনকি একজন পুলিশ কর্মচারীও যখন উপস্থিত, মহেন্দ্রবাবু তখন সুরেনবাবুকে উত্তেজিত করবার জন্যে প্রবাদ কাহিনীটিকে উজ্জ্বল ভাষায় ফুটিয়ে তুললেন। কারণ তিনি জানতেন তার কাহিনী শুনলেই সুরেনবাবু প্রবাদের সত্যতা পরীক্ষা করতে কিছুমাত্র ইতস্তত করবেন না। ইতিপূর্বে তার চর ছিল মন্দির পথে যথাস্থানে গিয়ে হাজির। মহেন্দ্রবাবু যা ভেবেছিলেন তাই হল। সুরেনবাবু মন্দিরের দিকে যাত্রা করলেন, কিন্তু আর ফিরে এলেন না। মহেন্দ্রবাবু জানতেন হত্যার পরেই ঘটনাস্থলে হবে পুলিশের আবির্ভাব। নিশ্চয়ই বিশেষ করে ওই 2 নির্দিষ্ট দিনেই পুলিশের লোক যাবে সেখানে তদন্ত করতে। কিন্তু তদন্তে প্রবাদের সত্যতা বজায় রাখবার জন্যে তারা যাতে ফিরে না আসে সে ব্যবস্থাও হলো। সুন্দরবাবু, আপনি জানেন, পাছে শনি মঙ্গলের রাতে আমরাও মন্দির পথে যাই, সেই ভয়ে মহেন্দ্রবাবু বেছে বেছে ওই 2 দিনেই আমাদের করতে নিমন্ত্রণ। আমি আন্দাজ করলুম আমাদের মতন বিখ্যাত লোকদের প্রবাদের সত্যতা প্রমাণিত করবার জন্যে তিনি যদি হত্যা করতে বাধ্য হন, তাহলে চারিদিকে উঠবে বিষম আন্দোলন, আর সেটা হবে তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তাই তিনি চেষ্টা করতেন এই 2 সাংঘাতিক দিনে আমাদের বন্দি করে রাখতে। যাক, আমার কল্পনার কথা ছেড়ে দিন, এইবারে বাস্তব জগতে ফিরে আসাই ভালো। সুন্দরবাবু, আপনি কলকাতায় প্রথম দিন আমার কাছে গিয়ে এই মামলা সম্পর্কীয় যে অলৌকিক আবহের কথা বলেছিলেন, আমি তা মোটেই আমলে আনিনি। তবে আপনার বর্ণনার ভিতর থেকে আমি আবিষ্কার করেছিলাম একাধিক সূত্র। আপনি বলেছিলেন যে 3 জন লোক নিহত হয়েছে তাদের প্রত্যেকের দেহের বাম দিকে ছিল ক্ষতচিহ্ন, আর তারা নাকি নিহত হয়েছিল ঠিক একই জায়গায় গিয়ে। তাই থেকে আমি ধরে নিলাম মৃত্যুর কারণ এসেছে বাম দিক থেকেই। সেই জন্যই প্রথম যেদিন আমরা ওই মন্দির পথের নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালুম, তখন আমি আর কোনো দিকে না তাকিয়ে একেবারে প্রবেশ করলুম বাম দিকের জঙ্গলে। আমার আন্দাজ যে ব্যর্থ হয়নি এ কথা আপনি জানেন। জঙ্গলের ভিতরে খানিকটা অগ্রসর হয়েই এক জায়গায় দেখতে পেলুম অনেকগুলো পদচিহ্ন। আমি তখনই বুঝতে পারলুম খুনি অপেক্ষা করে এইখানে এসেই। তারপর সেখানে দাঁড়িয়ে আমি মন্দিরে যাবার পথটা দেখবার চেষ্টা করলুম। দেখলুম জঙ্গলের অল্প একটু ফাঁক দিয়ে সেখান থেকে মন্দির পথের উপরে অনায়াসেই দৃষ্টি রাখা যায়। তা আন্দাজে বুঝলাম এই ফাঁক দিয়েই হত্যাকারী তার মৃত্যু অস্ত্র নিক্ষেপ করে। কিন্তু সে অস্ত্রটা কি? প্রত্যেক লাশের বাম দিকে পাওয়া গিয়েছে খুব সূক্ষ্ম ক্ষতচিহ্ন। প্রত্যেক মৃত ব্যক্তির দেহে প্রকাশ পেয়েছে বিষের চিহ্ন। সুতরাং বুঝে নিলুম খুনি এমন কোনো বিষাক্ত অস্ত্র ব্যবহার করে যার কথা অনুমান করা কঠিন। সে অস্ত্রটা কি? পদচিহ্নগুলোর আশেপাশে দেখতে পেলুম অদ্ভুত সব ফাঁপা লাঠির দাগ। এই কি খুনির অস্ত্র? কিন্তু সে যে কি রকম অস্ত্র অনেক ভেবেও তা আন্দাজ করতে পারলুম না। তারপর এক শনিবার রাত্রে মন্দিরের চাতালে গিয়ে আমরা দেখতে পেলুম এক অদ্ভুত মূর্তিকে, যার মুখ হচ্ছে অমানুষিক আর যার হাতে আছে একটা লাঠি। যদিও সে লাঠিটা আসলে যে কি জিনিস তখন আমি সেটা ধরতে পারিনি, কিন্তু তার অমানুষিক মুখের জন্য দায়ী কোনো বিভৎস মুখোশ সেটা অনুমান করা আমার পক্ষে কঠিন হলো না। হত্যাকারী আর তার প্রভু বুঝলে জয়ন্ত নামে কোনো শৌখিন গোয়েন্দা শনিবারের রাত্রে ঘটনাস্থলে গিয়েও প্রাণ নিয়ে ফিরে এসেছে। কেবল তাই নয়, ছদ্মবেশ ধরলেও হত্যাকারীকে সে দেখতে পেয়েছে স্বচক্ষে। তাদের টনক নড়ল। তাই রবিবার প্রভাতেও দুরাচার জয়ন্ত কেমনভাবে হত্যা করবার চেষ্টা হলো, লোকে যাতে সেটা ভাবে দৈব দুর্ঘটনা। ইতিমধ্যে আমি আবার আমার কল্পনা শক্তি ব্যবহার করলুম। তার ফলে অনুমান করলুম হত্যাকারী যে অস্ত্র ব্যবহার করে দেখতে তা নিশ্চয়ই প্রচণ্ড নয়, সূক্ষ্ম ক্ষত, অতএব সূক্ষ্ম অস্ত্র, এবং খুব সম্ভব নীরব বিষাক্ত অস্ত্র। কোমল মাংস ভেদ করতে পারলেও কঠিন জিনিস ভেদ করার শক্তি তার নেই। তাই পরের মঙ্গলবারের রাত্রে সুকঠিন লৌহ বর্ম পরিধান করে ঘটনাস্থলে হলো জয়ন্তের আবির্ভাব। যা ভেবেছিলাম তাই। একটা শলাকা এসে আমার বর্মকে ভেদ করতে না পেরে সশব্দে মাটির উপরে পড়ে গেল। আগে আগে অস্ত্র প্রয়োগ করে হত্যাকারী সেখানে অপেক্ষা করত। তারপর বিষের প্রভাবে যখন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতো, তখন সে জঙ্গলের বাইরে এসে ওই শলাকাটি ক্ষতস্থান থেকে খুলে নিয়ে আবার হতো অদৃশ্য। কিন্তু এবারে আর তা হলো না।
তার অস্ত্র যেই আমার বর্মের উপর এসে পড়ল, তখনই আমার রিভলভার ঘন ঘন উদ্গার করতে লাগলো উত্তপ্ত বুলেট। হত্যাকারী প্রাণ ভয়ে পলায়ন করলে। আমি খুঁজে পেলুম সেই শলাকাটিকে। সঙ্গে সঙ্গে সমস্ত রহস্য পরিষ্কার হয়ে গেল আমার চোখের সামনে। সে শলাকা আমি চিনি, কারণ আমি বেরিয়ে এসেছি বর্ণীয় দ্বীপে। সে শলাকা হচ্ছে ব্লো পাইপের মৃত্যুবাণ। ভাবতে লাগলুম, ভারতবর্ষে ব্লো পাইপের ব্যবহার কখনো তো শোনা যায়নি, এটা কি করে সম্ভব হলো? ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ে গেল মহেন্দ্রবাবুর ড্রাইভারের কথা। তিনি নিজেই বলেছিলেন তার মোটর গাড়ির চালকের জন্মভূমি হচ্ছে বর্ণীয় দ্বীপ। আমার কল্পনা যে কাঠামো গড়ে তুলেছিল, তাই কোনো জায়গায় আর অপূর্ণ রইল না। চোখের সামনে জীবন্ত হয়ে উঠল ছবির পর ছবি। আর একটা সত্য আন্দাজ করলুম, হত্যাকারী যা কখনো করেনি আজ তাই করেছে। অর্থাৎ তার মৃত্যুবাণটিকে ঘটনাস্থলে ফেলে রেখেই সে পলায়ন করতে বাধ্য হয়েছে। আর সেই মৃত্যুবাণ যে জয়ন্তের হস্তগত হয়েছে, তার পক্ষে সেটুকু অনুমান করাও কঠিন নয়। অস্ত্র যখন পুলিশের হস্তগত, কোনোরকম অলৌকিক আবহই তখন আর কাজে লাগবে না। অতএব মহেন্দ্রবাবু হুকুম দিলেন, আলী, তুমি এই বেলা পলায়ন করো। কালকে সকালের ট্রেনেই এই ক্ষুদ্র গ্রাম ত্যাগ করে তুমি ভারতবর্ষের মানব সাগরে তলিয়ে যাও। তোমাকে আবিষ্কার করতে না পারলে পুলিশ আমার ছায়াকেও স্পর্শ করতে পারবে না। দেখছেন সুন্দরবাবু, এ বাণীও আমি শুনেছিলুম কল্পনা শক্তি প্রয়োগ করে, কিন্তু বাস্তব জগতে এসেও আমার কল্পনা যে বিফল হয়নি তার প্রমাণ তো পেয়েছেন আপনি আজ সকালেই স্টেশনে গিয়ে। আলী বাধ্য হয়ে অপরাধ স্বীকার করেছে। মহেন্দ্রবাবু বাধ্য হয়ে পুলিশকে ফাঁকি দেবার জন্য আত্মহত্যা করেছেন, আর আপনিও এখন বাধ্য হয়ে শ্রবণ করছেন বাস্তব জগতে কতখানি কাজ করতে পারে এই বহু নিন্দিত কল্পনা। বলুন, আপনার আরো কিছু জিজ্ঞাসা আছে? দুই বাহু বিস্তার করে জয়ন্তকে আলিঙ্গন করে সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, তুমি হচ্ছ জিনিয়াস, অদ্ভুত প্রতিভার অধিকারী। তোমার কাছে আর কি জিজ্ঞাসা আছে ভাই? আমি আগে ছিলুম তোমার অনুরাগী, আজ থেকে হলুম তোমার গোঁড়া ভক্ত।